গুড ইভিনিং এভরিওয়ান। তাহলে আজকে আমরা ক্লাস 11 অ্যান্ড রিপিটার্সদের জন্য কেমিক্যাল বন্ডিং তো পড়ছিলাম। আজকে পার্ট 3 থার্ড ক্লাস। আজকে দেখো আমরা বলেছিলাম আজকে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা কেমিক্যাল বন্ডিং এর, সেটা হচ্ছে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, যেটা হচ্ছে VSEPR থিওরি। এটা কিন্তু তোমাদের বোর্ডের লেভেলেও যেরকম ইম্পর্টেন্ট তো আছেই, আমি বলেছি। আর এনইটির জন্য দেখো এখান থেকে কিরকম কি কোয়েশ্চেন আসতে পারে সেটা তো তোমাদের আমি অ্যাসাইনমেন্টে দিয়েই দেবো, আর মক টেস্টে যেরকম কোয়েশ্চেন থাকে সেখানের মধ্যে থেকেই পেয়ে যাবে। আর ডিটেলস তোমাদের লাইন বাই লাইন তো পড়তে হবে অবশ্যই। তো চলো আজকে দেখি শুরু করা যাক। ফার্স্ট যেটা আমাদের আছে সেটা হচ্ছে আমরা লুইস স্ট্রাকচার পড়েছিলাম। তো সেখানে দেখেছিলাম কি না, লুইস কনসেপ্টে কিন্তু আমরা কোনো মলিকিউলের শেপসটা কীরকম হবে সেটা কিন্তু এক্সপ্লেন করতে পারছি না। সেই জন্য এই থিওরিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোনো মলিকিউলসের শেপটা ডিটারমাইন করার জন্য। সেই জন্য বলছে যে লুইস কনসেপ্ট ইজ আনএবল টু এক্সপ্লেন দ্য শেপ অফ দ্য মলিকিউলস। This theory provides a simple procedure to predict the shapes of covalent molecule. তার মানে কোনো কোভ্যালেন্ট মলিকিউল মানে কি, কোনো কোভ্যালেন্ট বন্ড দ্বারা যারা মানে অ্যাটাচ হয়ে আছে। তাহলে কোভ্যালেন্ট মলিকিউলের শেপটা মানে কি, তাদের আকার আকৃতিটা কিরকম হবে সেটা প্রেডিক্ট করার জন্য একটা সিম্পল প্রসিডিওর কিন্তু এই VSEPR থিওরি প্রোভাইড করেছিল। সিডউইক অ্যান্ড পাওয়েল ইন 1940-তে মানে 1940 খ্রিস্টাব্দে সিডউইক অ্যান্ড পাওয়েল প্রপোজ করলেন এই সিম্পল থিওরিটা। কিসের ওপর বেস করে না, বেস করলেন রিপালশন ইন্টারাকশন অফ দ্য ইলেকট্রন পেয়ার ইন দ্য ভ্যালেন্স সেল অফ দ্য অ্যাটম। তার মানে ভ্যালেন্স সেল, একটা কোনো অ্যাটমের ভ্যালেন্স সেলের ইলেকট্রন পেয়ারের মধ্যে যে একটা রিপালসিভ ইন্টারাকশন, রিপালসিভ মানে কি, যেটা তোমরা বাংলায় বলো হচ্ছে বিকর্ষণ বল। আকর্ষণ বল হচ্ছে অ্যাট্রাকটিভ ইন্টারাকশন, আর বিকর্ষণ বল হচ্ছে রিপালসিভ ইন্টারাকশন। তাহলে রিপালসিভ, এই যে অ্যাটমের কোনো ভ্যালেন্স সেল মানে যোজ্যতা কক্ষ, সেই অ্যাটমের ভ্যালেন্স সেলের ইলেকট্রন পেয়ারগুলোর মধ্যে যে একটা রিপালসিভ ইন্টারাকশন হচ্ছে সেইটার ওপর বেস করেই কিন্তু এই VSEPR থিওরিটা কথা বলেছিলেন এই সিডউইক অ্যান্ড পাওয়েল ইন 1940-তে। It was further developed and redefined by Neil Hall and Gillespie. সেটা হচ্ছে 1957-এ। 1940-তে কিন্তু ওনারা বললেন, কিন্তু নাইল হল অ্যান্ড গিলেস্পি 1957-এ এটার আরো এই থিওরিটা আরো ডেভেলপ করেন এবং রিডিফাইন করেন, আরো পুনরায় আর কি এটাকে আবার সংজ্ঞা, আরো একটা ভালো করে ডেফিনেশন ওনারা দিলেন। এবার এই VSEPR থিওরির মেইন পোস্টুলেটস গুলো কি ছিল? VSEPR মানে বোঝা যাচ্ছে এখানে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। তার মানে ভ্যালেন্স সেল ইলেকট্রনের ব্যাপার থাকবে, ভ্যালেন্স ইলেকট্রনের ব্যাপার থাকবে, ভ্যালেন্স সেল তার সাথে ইলেকট্রন পেয়ার এবং রিপালসিভ ইন্টারাকশন থাকবে। ফার্স্ট যে পয়েন্টটা আছে মেইন পোস্টুলেটস যেটা ছিল VSEPR থিওরি, সেটা হচ্ছে যে দ্য শেপ অফ এ মলিকিউল। এই যে বললাম যে লুইস কনসেপ্ট থেকে আমরা মলিকিউলটার কিন্তু ধারণা পাইনি, কিরম শেপ হবে মলিকিউলসটার সেটার কোনো ধারণা পাইনি, এক্সপ্লেনেশন পাইনি, কিন্তু এই থিওরি থেকে পেয়েছি। সেটা হচ্ছে যে মলিকিউলের শেপটা কিসের ওপর ডিপেন্ড করবে, যেটা এই থিওরিতে বলা হয়েছে সেটা হচ্ছে নাম্বার অফ ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার। মানে সেটা বন্ডেড হতে পারে আবার নন বন্ডেডও হতে পারে। তার মানে বন্ডেড ইলেকট্রন পেয়ার মানে যেটা শেয়ার হয়েছে, যে ইলেকট্রন পেয়ারটা শেয়ার্ড ইলেকট্রন পেয়ার, আর নন বন্ডেড মানে হচ্ছে যেটা লোন পেয়ার, যেটা নিঃসঙ্গ একাকী বসে আছে, সেটাকে বলছে নন বন্ডেড বা লোন পেয়ার। তাহলে এই ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ারের নাম্বারের ওপর সেটা কোথায় থাকে, অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম, মানে সেন্ট্রাল অ্যাটমকে ঘিরে যে ভ্যালেন্স সেল ইলেকট্রন গুলো থাকে সেই ইলেকট্রন পেয়ারের নাম্বারের ওপর মলিকিউলটার শেপটা ডিপেন্ড করে। নেক্সট পয়েন্ট দেখো, pairs of electron in the valence cell repel one another since their electron clouds are negatively charged. তার মানে যেহেতু ইলেকট্রন আমরা জানি, একদম ফার্স্টেই পড়েছিলাম যে ইলেকট্রনস হচ্ছে নেগেটিভলি চার্জড, সেই কারণে কি হয়, পেয়ার অফ ইলেকট্রন, ওই যে ভ্যালেন্স সেলে যে পেয়ার অফ ইলেকট্রনটা আছে সেটা একটার সাথে আর একটা কি করে, বিকর্ষণ করে।
মানে একটার সাথে ম্যাগনেট কি হয়, একটার সাথে একটা আকর্ষণ করে, এরা ক্রমশ দূরে সরে যায়, মানে বিকর্ষণ করে। তার মানে ভ্যালেন্স শেলের যে পেয়ার অফ ইলেকট্রন সেটা কিন্তু একটার সাথে একটা রিপালশন রিলেশন তাদের মধ্যে, বিকজ অফ ইলেকট্রনস আর নেগেটিভলি চার্জড। ক্লিয়ার? দিস থার্ড পয়েন্টে আসি। This pair of electron tend to occupy such position in space. এবার এই যে ইলেকট্রন পেয়ারটা, এই ইলেকট্রন পেয়ারটা কি হয় না, মানে একটা এমন স্পেস এরা অকুপাই করার টেন্ডেন্সি দেখায় যাতে করে কি হবে, রিপালশনটা মিনিমাইজ হবে এবং সেই অ্যাটম দুটোর মধ্যে ডিস্টেন্সটা বাড়বে, ডিস্টেন্সটা হবে ম্যাক্সিমাইজ, মানে ম্যাক্সিমাম একটা ডিস্টেন্স থাকতে হবে তাদের মধ্যে, আর রিপালশনটা মিনিমাইজ হবে। তাহলে এটা কিন্তু খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। এখান থেকেও যেরকম আমি বলি সেটা হচ্ছে কোয়েশ্চেন আসতে পারে, ধরো এমসিকিউ এর জন্য চুজ দ্য কারেক্ট অপশন, তোমাকে এই থিওরি রিলেটেড কিছু অপশনস দিয়ে দিল, এরকম আমি অ্যাসাইনমেন্টে তোমাদের কোয়েশ্চেন দিয়ে দেবো, সেখান থেকেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে পুরো ব্যাপারটা। তো সেখানে আমি বললাম কি না, এই ইলেকট্রন পেয়ার্স গুলো তাহলে এমন ভাবে এরা অ্যারেঞ্জমেন্ট করা থাকে, এমন একটা পজিশন, একটা স্পেস ওরা অকুপাই করার টেন্ডেন্সি দেখায় যাতে করে রিপালশনটা মিনিমাইজ হয়ে যায় এবং তাদের মধ্যে ডিস্টেন্সটা কিন্তু ম্যাক্সিমাইজ হয়। নেক্সট দেখো, দ্য ভ্যালেন্স সেল ইজ টেকেন অ্যাজ আ স্ফিয়ার। যদি ভ্যালেন্স সেলটাকে আমরা স্ফিয়ার হিসেবে দেখি, মানে একটা গোলাকার শেপ, ঠিক আছে, যেটাকে স্ফিয়ার বলে, তাহলে ভ্যালেন্স সেলটাকে যদি আমি স্ফিয়ার হিসেবে দেখি তাহলে ইলেকট্রন পেয়ারটা কি হবে, ওই স্ফিয়ারের একটা সারফেসে সেটা পরস্পরের থেকে একদম ম্যাক্সিমাম ডিস্টেন্সে কিন্তু এরা লোকালাইজড হবে। বলছে ইলেকট্রন পেয়ার লোকালাইজিং অন দ্য স্ফেরিক্যাল সারফেস অ্যাট ম্যাক্সিমাম ডিস্টেন্স ফ্রম ওয়ান অ্যানাদার। তাহলে ইলেকট্রন পেয়ার কিন্তু লোকালাইজড হবে কোথায় না, আমি যদি কোনো ভ্যালেন্স সেলকে স্ফেরিক্যাল সারফেস হিসেবে দেখি, তাহলে সেই স্ফেরিক্যাল মানে স্ফিয়ার হিসেবে দেখি, তাহলে সেই স্ফেরিক্যাল সারফেসের থেকে আর কি একদম ম্যাক্সিমাম ডিস্টেন্সে কিন্তু সেই ইলেকট্রন পেয়ারগুলো আমরা দেখতে পাবো। নেক্সট পয়েন্ট দেখো, এগুলো হচ্ছে টোটালি কিন্তু প্রত্যেকটা পয়েন্টস ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পয়েন্টই কিন্তু ভিএসইপিআর থিওরি। নেক্সট বলছে দেখো যে মাল্টিপল বন্ড ইজ ট্রিটেড অ্যাজ ইফ ইট ইজ এ সিঙ্গল ইলেকট্রন পেয়ার and the 2 or 3 electron pair of a multiple bond are treated as a single super pair। তাহলে বলছে একটা মাল্টিপল বন্ড মানে ধরো তোমাদের নাইট্রোজেন N2, নাইট্রোজেনের সাথে দুটো নাইট্রোজেন অ্যাটম, তাদের মধ্যে ট্রিপল বন্ড থাকে, তাহলে ওয়ানের মোর দ্যান ওয়ান মানে কি একটার বেশি মানে কি মাল্টিপল বন্ড, তার মানে তিনটে বন্ড আছে, ট্রিপল বন্ড আছে দুটো এন অ্যাটমের মধ্যে। তার মানে সেখানে যদি আমরা এক একটা সিঙ্গেল ইলেকট্রন পেয়ার হিসেবে এগুলোকে ট্রিট করি, তাহলে মাল্টিপল বন্ডেরই 2 or 3 ইলেকট্রন পেয়ারকে আমরা কিন্তু এ সিঙ্গেল সুপার পেয়ার বলবো, কারণ যেহেতু এখানে মোর দ্যান ওয়ান ইলেকট্রন পেয়ার আছে। মাল্টিপল বন্ডে একটা ইলেকট্রন পেয়ারকে আমরা সিঙ্গেল ইলেকট্রন পেয়ার বলছি, কিন্তু যখন 2 or 3 ইলেকট্রন পেয়ার থাকবে তখন সেটাকে আমরা সিঙ্গেল সুপার পেয়ার হিসেবে কিন্তু ট্রিট করব। ওকে, when 2 or more resonance structure can represent a molecule, একটা কোনো মলিকিউলসকে ধরো অ্যামোনিয়া NH3 মলিকিউল, এই NH3 মলিকিউলকে যখন আমরা মানে অনেকগুলো রেজোনেন্স স্ট্রাকচার হয় এদের, রেজোনেন্স যখন তোমরা ড্র করবে তখন দেখতেই পাবে যে স্ট্রাকচার কিন্তু রেজোনেন্সের অনেকগুলো হয়। যদি আমি এই 2 or more রেজোনেন্স স্ট্রাকচার রিপ্রেজেন্ট করে একটা মলিকিউলকে, ভিএসইপিআর মডেল কিন্তু অ্যাপ্লিকেবল হবে এনি সাচ স্ট্রাকচারে, মানে প্রত্যেকটা স্ট্রাকচারের জন্য, ইচ স্ট্রাকচারের জন্যই কিন্তু ভিএসইপিআর মডেলটা অ্যাপ্লিকেবল। নেক্সট দেখো, এটা হচ্ছে তোমাদের এমসিকিউ এর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেখো এমসিকিউ এখান থেকে এই পার্টটা থেকে অন্তত আসে, যেটা হচ্ছে যে রিপালসিভ ইন্টারাকশন অফ এ ইলেকট্রন পেয়ার। এই যে ইলেকট্রন পেয়ারের মধ্যে রিপালসিভ ইন্টারাকশনটা ডিক্রিজ করে কিরকম একটা, মানে কি অর্ডার ওয়াইজ, লোন পেয়ার গ্রেটার দ্যান লোন পেয়ার বন্ড পেয়ার,
এটা ধরো ডিফারেন্ট ভাবে তোমাকে অপশনস দিয়ে দিল, ডিফারেন্ট ভাবে তোমাকে অপশনস দিয়ে দিল, এবার তোমাকে চুজ করতে হবে। তাহলে তোমার যদি এটা পড়া থাকে তাহলে ইজি হয়ে যাবে একদম কারেক্ট অপশনটা চুজ করতে। তাহলে লোন পেয়ারের সাথে লোন পেয়ারের যখন বন্ড হবে তার রিপালসিভ ইন্টারাকশন হবে সব থেকে বেশি। তারপরে হচ্ছে তার চেয়ে একটু কম হচ্ছে লোন পেয়ারের সাথে বন্ড পেয়ার, তার থেকে একদম কম হচ্ছে বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ার। তাহলে লোন পেয়ার গ্রেটার দ্যান লোন পেয়ার বন্ড পেয়ার গ্রেটার দ্যান বন্ড পেয়ার বন্ড পেয়ার। তাহলে রিপালসিভ ইন্টারাকশন অফ ইলেকট্রন পেয়ার ডিক্রিজ করবে এই অর্ডার ওয়াইজ। ঠিক আছে, এটা কিন্তু আমি অ্যাসাইনমেন্টেও দেব, এটা মক টেস্টেও দিতে পারি। ঠিক আছে, তাই ভালো করে এটা কিন্তু মাথায় রাখবে। এইটা রিলেটেড যখন আমি ধরো ভিএসিপিআর থিওরি থেকে যখন এইগুলো পড়বো, তোমার শেপস গুলো জানবো, বা শেপস গুলোর কেন এরকম শেপ হলো, ট্রাইগোনাল, পিরামিডাল বা বেন্ট শেপ বা টি শেপ কেন এটা হলো, সেই জন্য কিন্তু এই অর্ডারটা, এই রিপালসিভ ইন্টারাকশনের অর্ডারটা মানে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে গিলেস্পি অ্যান্ড নাইহলম 1957-এ কিন্তু এই ভিএসিপিআর মডেলটা রিফাইন করেছিলেন। কিন্তু কিভাবে করেছিলেন সেটা তো জানতে হবে। সেটা হচ্ছে যে বাই এক্সপ্লেনিং দ্য ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন দ্য লোন পেয়ার অ্যান্ড বন্ডিং পেয়ার অফ দ্য ইলেকট্রন। ইলেকট্রনের লোন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে উনি ডিফারেন্সটা, ইম্পর্টেন্ট ডিফারেন্স কোনটা সেটা এক্সপ্লেন করলেন। তার মাধ্যমে উনি ভিএসইপিআর মডেলটাকে রিফাইন করলেন বা রিডিফাইন করলেনও বলতে পারো। কিরাম বললেন উনি, যে while the lone pair are localized on the central atom, আমরা লোন পেয়ার কোথায় দেখতে পাই? সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে। যদি NH3 ধরো মলিকিউলটা অ্যামোনিয়া, NH3 মলিকিউলে N এর মাথায় কিন্তু লোন পেয়ার থাকবে, হ্যাঁ, মানে হাইড্রোজেনের মাথায় তো থাকবে না। তাহলে এখানে লোন মানে তোমার লোন পেয়ার তাহলে কোথায় দেখতে পাচ্ছি? সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটম এখানে কোনটা? নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনে কিন্তু আমরা লোন পেয়ার পাচ্ছি। তাহলে লোন পেয়ার কিন্তু আমরা সেন্ট্রাল অ্যাটমে দেখতে পাই। আর বন্ডেড পেয়ার দেখতে পাই শেয়ার্ড বিটুইন টু অ্যাটম, দুটো অ্যাটমের। ধরো বাকিতে NH3 হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের যে তিনটে বন্ড হয়, সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রন পেয়ার শেয়ার হচ্ছে, তাহলে সেটা বন্ডেড পেয়ার। তাহলে বন্ডেড পেয়ার কিন্তু শেয়ার হচ্ছে বিটুইন টু অ্যাটমস এর মধ্যে। অ্যাজ আ রেজাল্ট কি হচ্ছে? তাহলে লোন পেয়ার আমরা দেখতে পেলাম সেন্ট্রাল অ্যাটমে, বন্ড পেয়ার কি হচ্ছে? দুটো অ্যাটমের মধ্যে শেয়ার হয়ে যাচ্ছে। তাহলে অ্যাজ আ রেজাল্ট দ্য লোন পেয়ার ইলেকট্রন ইন এ মলিকিউল অকুপাই মোর স্পেস। লোন পেয়ার কি, এই যে আমরা রিপালসিভ ইন্টারাকশনের ডিক্রিজিং অর্ডারটা পড়লাম, এটার কারণটাও তো জানতে হবে। তাহলে তার জন্য এই এক্সপ্লেনেশনটা, এই গিলেস্পি অ্যান্ড নিলহমের এক্সপ্লেনেশনটা ইম্পর্টেন্ট। এবারে দেখো, দ্য লোন পেয়ার অফ ইলেকট্রনস ইন এ মলিকিউল, একটা মলিকিউলের লোন পেয়ারটা কিন্তু তাহলে অনেকটা জায়গা জুড়ে নিচ্ছে, কারণ সেন্ট্রাল অ্যাটমে তো অবস্থান করে। লোন পেয়ার তো সেন্ট্রাল অ্যাটমে থাকে, সেই জন্য কি করছে, এটা অনেকটা জায়গা, অনেকটা স্পেস এরা দখল করে নিচ্ছে বন্ড পেয়ারের থেকে। This results in greater repulsion between lone pair of electron as compared to the lone pair bond pair and bond pair repulsion. এই কারণেই কিন্তু এই যে অনেকটা জায়গা এরা দখল করে অকুপাই করে নিচ্ছে, এই কারণেই বন্ড পেয়ার আর লোন পেয়ার বন্ড পেয়ারের থেকে রিপালশনটা লোন পেয়ারের ক্ষেত্রে সব থেকে বেশি হয়, ম্যাক্সিমাম হয়। This repulsion effect results in deviation from idealized shapes and alteration in bond angle in molecules. কি বলছে, এই যে রিপালশন হচ্ছে লোন পেয়ারের মধ্যে, তার জন্যই তো একটা আইডিয়ালাইজড শেপের একটা ডেভিয়েশন ঘটছে। ডেভিয়েশন মানে কি, যেটা তোমরা বাংলায় বলো বিকৃত হয়ে যাচ্ছে, স্ট্রাকচারটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, আর সেই মলিকিউলসটার বন্ড অ্যাঙ্গেলও কিন্তু চেঞ্জ হচ্ছে। মলিকিউলটার বন্ড অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আর যে আইডিয়ালাইজড শেপটা ছিল সেটার ডেভিয়েশন হচ্ছে এই রিপালশনের কারণে।
ঠিক আছে, তাহলে এইটাই ছিল কারণ, যে লোন পেয়ার যেহেতু আমি সেন্ট্রাল অ্যাটমে দেখতে পাই আর বন্ড পেয়ার কি হচ্ছে শেয়ার হয়ে যাচ্ছে দুটো অ্যাটমের মধ্যে, তার সেই কারণে কি হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন ইন এ মলিকিউল অকুপাই করছে মোর স্পেস দ্যান দ্য বন্ড পেয়ার অফ দ্য ইলেকট্রন। সেই কারণে এদের রিপালশন ইন্টারাকশনটা অনেক বেশি হয় লোন পেয়ার বন্ড পেয়ার আর বন্ড পেয়ার রিপালশনের থেকে। For the prediction of the geometrical shape of the molecule with the help of VSEPR theory, তাহলে VSEPR থিওরির সাহায্যে কিন্তু আমরা এই মলিকিউলস গুলোর যে জিওমেট্রিক্যাল শেপ এটার একটা কি বলবো প্রেডিক্ট করতে পারছি। যে আসল যে জিওমেট্রিক্যাল শেপটা সেটা কিন্তু আমাদের সেটা ডেভিয়েশন হচ্ছে, সেটা কিন্তু এই ভিএসইপিআর থিওরির মাধ্যমেই তো আমরা প্রেডিক্ট করতে পারছি। সেই কারণে ইট ইজ কনভেনিয়েন্ট টু ডিভাইড মলিকিউলস ইনটু টু ক্যাটাগরি। তাহলে মলিকিউলকে আমি দুটো ক্যাটাগরিতে ডিভাইড করে দিলাম। ওকে, দেন দেখো তাহলে কি হলো, কিরকম ডিভিশন করলাম না, মলিকিউলস ইন হুইচ দ্য সেন্ট্রাল অ্যাটম হ্যাজ নো লোন পেয়ার। একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটমে কোনো লোন পেয়ার নেই, সেটাও তো হতে পারে, তাহলে সেন্ট্রাল অ্যাটমে কোনো লোন পেয়ার নেই। আর 2 নম্বর হচ্ছে মলিকিউলস ইন হুইচ দ্য সেন্ট্রাল অ্যাটম হ্যাজ ওয়ান অর মোর লোন পেয়ার। তার মানে প্রচুর লোন পেয়ার রয়েছে, সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটেও হতে পারে, এইরকম দুটো পার্টে আমরা ডিভাইড করে দিলাম। এবার কিছু টেবলস আছে যেগুলোতে তোমরা এই লোন পেয়ার ছাড়া আর লোন পেয়ার দিয়ে এরকমটা দেখতে পাবে। সেখানে দেখো AB2 হতে পারে, AB দিয়ে যদি ডিনোট করি তাহলে ধরো তোমার SF6 সেটা হচ্ছে AB6 এর একটা এক্সাম্পল, বা AB5 এ যদি এক্সাম্পল বলো যে PCl5, তার মানে কি AB5, তার মানে P হচ্ছে ফসফরাস হচ্ছে A, আচ্ছা B ইকুয়াল টু হচ্ছে Cl আর 5, তাহলে PCl5। এইভাবে কিন্তু এক্সাম্পল বা অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রন পেয়ার এবং তাদের শেপস গুলো তোমার ধরো অ্যারেঞ্জমেন্ট আর বি অ্যাটম অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম এ, মানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে এ, যাকে ঘিরে বি অ্যাটমটা রয়েছে, সেগুলোর অ্যারেঞ্জমেন্ট বা তাদের জিওমেট্রিক্যাল শেপ লিনিয়ার হতে পারে, ট্রাইগোনাল প্ল্যানার হতে পারে, টেট্রাহেড্রাল হতে পারে, ট্রাইগোনাল বাইপিরামিডাল হতে পারে অ্যান্ড অক্টাহেড্রাল হতে পারে। BF3 মানে AB3 এর ধরো একটা এক্সাম্পল হচ্ছে BF3, CH4 AB4, PCl5 AB5। এ দেখো এখানে স্ট্রাকচার গুলো দিয়েছে, the shapes of molecule in which central atom has no lone pair। সেন্ট্রাল অ্যাটমের কিন্তু কোনো লোন পেয়ার নেই। সেখানে কিন্তু এই স্ট্রাকচারটা দেয়া আছে। এখানে দেখো BCl2, তার মানে BE বেরিলিয়াম হচ্ছে এখানে সেন্ট্রাল অ্যাটম, আর ক্লোরিন হচ্ছে এখানে যে দুটো অ্যাটমের সাথে অ্যাটম আর কি ইলেকট্রন পেয়ার অফ ইলেকট্রন শেয়ার করেছে, শেয়ার করে তার মানে এরা কি বন্ডিং পেয়ার অফ ইলেকট্রন, বন্ডেড ইলেকট্রন এরা। সেরকম BF3 আছে, এখানে বোরন হচ্ছে যে সেন্ট্রাল অ্যাটম, আর F3 তিনটে F আছে, ফ্লুরিন আছে তিনটে, এরা হচ্ছে বন্ডেড। নেক্সট দেখো, VSEPR theory is able to predict geometry of a large number of molecule। তাহলে প্রচুর মলিকিউলস এর আমি কিন্তু জিওমেট্রিটা প্রেডিক্ট করতে পারছি বাই দ্য VSEPR theory দ্বারা। স্পেশালি দ্য কম্পাউন্ডস অফ পি ব্লক এলিমেন্ট, পি ব্লকের যে এলিমেন্টস গুলো আছে সেগুলোর একদম অ্যাকিউরেটলি আমি কিন্তু এইটা জিওমেট্রিটা প্রেডিক্ট করতে পারি। It is also quite successful in determining the geometry quite accurately even when energy difference between possible structure is very small। যখন ধরো মানে এনার্জির পার্থক্যটা শক্তির পার্থক্যটা যখন কোনো স্ট্রাকচারের মধ্যে খুবই কম, তাহলেও কিন্তু আমি মানে জিওমেট্রিটা, সেই মলিকিউলসটার জিওমেট্রিটা কোয়াইট অ্যাকিউরেটলি কিন্তু ডিটারমাইন করতে সাকসেসফুল হচ্ছে এই VSEPR থিওরির দ্বারা। দ্য থিওরিটিক্যাল বেসিক VSEPR থিওরি, এটা জানা দরকার নেই, এইটুকু জাস্ট জানলেই হবে।
নেক্সট দেখো যেটা বলছিলাম, তোমাদের এই জিওমেট্রি অফ মলিকিউল উইথ সেন্ট্রাল অ্যাটম, দুটো আমরা মলিকিউলসকে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে যার কোনো লোন পেয়ার থাকবে না, আর একটা হচ্ছে ওয়ান অর মোর লোন পেয়ার থাকবে। সেখানে দেখো নাম্বার অফ ইলেকট্রন পেয়ার, যদি নাম্বার অফ ইলেকট্রন পেয়ার দুটো, এখানে দেখো দুটো ইলেকট্রন পেয়ার রয়েছে আর এটার অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেটা হচ্ছে লিনিয়ার। তাহলে তোমাকে মনে রাখতে হচ্ছে কিভাবে না, এটাও কিন্তু তোমরা অবশ্যই খাতায় লিখে নোটস এর মাধ্যমে প্র্যাকটিস করো, নইলে কিন্তু মনে থাকবে না। দেখো নাম্বার অফ ইলেকট্রন পেয়ার 2, যদি 2 হয় তাহলে অ্যারেঞ্জমেন্ট কি হবে ইলেকট্রন পেয়ারের, লিনিয়ার। মলিকিউলার জিওমেট্রিটাও লিনিয়ার। জাস্ট একটা এক্সাম্পল যদি মনে থাকে তো রাখতে পারো। যদি ধরো ইলেকট্রন পেয়ার 3 হলো, তিনটে ইলেকট্রন পেয়ার আছে, তাহলে ট্রাইগোনাল প্ল্যানার হচ্ছে এদের শেপ। মলিকিউলার জিওমেট্রিও ট্রাইগোনাল প্ল্যানার। নেক্সট 4 হলে টেট্রাহেড্রাল, 5 হলে ট্রাইগোনাল বাইপিরামিডাল, 6 হলে অক্টাহেড্রাল। জাস্ট এক্সাম্পল গুলো মানে তোমার যদি খাতায় লিখে প্র্যাকটিস করো না, ইজিলি মনে থাকবে। এগুলো একটু প্র্যাকটিস করে জানিও যে বুঝতে পারছো কিনা বা মনে থাকছে কিনা, যে মানে তোমার নাম্বার অফ ইলেকট্রন পেয়ার কটা সেই ওয়াইজ তোমাদের অ্যারেঞ্জমেন্টটা কিরকম হচ্ছে বা মলিকিউলার জিওমেট্রিক্যাল শেপটা কেমন হচ্ছে সেটা মনে রাখলেই হবে। নেক্সট যেটা আছে দেখো শেপ অফ, মানে আমি যেটা দেখালাম আগেটা হচ্ছে কোনো লোন পেয়ার নেই, এবার হচ্ছে লোন পেয়ার দেওয়া যে মলিকিউলস গুলো সেগুলোর কথা বলছি, লোন পেয়ার দেয়া যে মলিকিউলস গুলো সেগুলোর কথা বলছি। সেরকমই দেখো AB2E মলিকিউল টাইপ গুলো দিয়ে দিয়েছে, তারপর কি দিয়েছে নাম্বার অফ বন্ড পেয়ার, নাম্বার অফ লোন পেয়ার। এখানে দেখো বন্ড পেয়ার রয়েছে দুটো, লোন পেয়ার রয়েছে একটা। এখানে ই, এই যে ক্যাপিটাল ই, এটাই কিন্তু লোন পেয়ারকে বোঝাচ্ছে। যখন দেখবে ই এর পাশে কিছু নেই তাহলে কিন্তু সেটা লোন পেয়ার 1। যদি দেখো এই যে 3 নম্বরটা দেখো AB3E2, তাহলে দেখো লোন পেয়ার কিন্তু এখানে দুটো, লোন পেয়ার কিন্তু দুটো, ঠিক আছে। এবার হচ্ছে তাহলে লোন পেয়ার, নাম্বার অফ লোন পেয়ার দেখো এখানে 2, তাহলে AB2E এখানে লোন পেয়ার 1, যেখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার, বাট সেভ হয়ে যাচ্ছে দেখো বেন্ট, শেপটা হচ্ছে বেন্ট। এখানে AB3E এখানে কিন্তু নাম্বার অফ বন্ডিং পেয়ার হচ্ছে 3 আর লোন পেয়ার 1, সেক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রন পেয়ার দেখো টেট্রাহেড্রাল, কিন্তু শেপ হচ্ছে এদের ট্রাইগোনাল পিরামিডাল। এদের এই রিজন গুলো আমরা একটু পরেই পড়বো। এভাবে প্রত্যেকটা কিন্তু মানে তোমরা লিখে মলিকিউলস টাইপটা, লোন বন্ড পেয়ার কটা, লোন পেয়ার কটা লিখে এরকম আসল যে কি শেপ ছিল আর কি শেপ হচ্ছে সেটার কারণ এইভাবে তোমরা চার্ট ওয়াইজও লিখতে পারো। এখানে আরো আছে, প্রচুর আছে, যেখানে তোমার লোন পেয়ার দুটো আছে, বন্ড পেয়ার 5টা, বন্ড পেয়ার 4টে হলে কি হবে, হ্যাঁ বন্ড পেয়ার 4 আর লোন পেয়ার 2 হলে সেখানে অক্টাহেড্রাল, আর যা এমনি শেপটা হয়ে যাচ্ছে স্কোয়ার প্ল্যানার। তারপরে এখানে দেখো CIF3 এর ক্ষেত্রে দেখো, CIF3 এর ক্ষেত্রে কি হচ্ছে না, এখানে বন্ড পেয়ারটা হচ্ছে 3 আর লোন পেয়ার হচ্ছে 2। দেখো ট্রাইগোনাল বাইপিরামিডাল হচ্ছে তোমাদের অ্যারেঞ্জমেন্ট ছিল, আর শেপ হয়ে গেল টি শেপ। এবার আসছি এগুলোর রিজন কি। এই দেখো AB2E তার বন্ড পেয়ার ছিল হচ্ছে 4টে, লোন পেয়ার ছিল হচ্ছে একটা। অ্যারেঞ্জমেন্টে কিন্তু আমরা দেখেছিলাম ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার হচ্ছে এদের অ্যারেঞ্জমেন্ট, কিন্তু শেপ হচ্ছে বেন্ট অর ভি শেপ। ট্রাইগোনাল প্ল্যানার, তাহলে বলছে থিওরিটিক্যালি দ্য শেপ শুড হ্যাভ বিন ট্রাইগোনাল প্ল্যানার বাট অ্যাকচুয়ালি ইট ইজ ফাউন্ড টু বি বেন্ট অর ভি শেপ। অ্যাকচুয়ালি কিন্তু এটা বেন্ট অর ভি শেপড। রিজনটা কি এবার, সেই চলে যাচ্ছি আমরা রিপালশন যে ইন্টারাকশন হয়েছিল লোন পেয়ার
লোন পেয়ার বন্ড পেয়ার বা বন্ড পেয়ারের মধ্যে। তাহলে এইবার লোন পেয়ারের সাথে বন্ড পেয়ার, তার মানে এখানে তো লোন পেয়ার আছে, তার মানে লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের রিপালশনটা মাচ মোর অ্যাজ কম্পেয়ার টু দ্য বন্ড পেয়ার রিপালশন। সেই কারণে অ্যাঙ্গেলটা রিডিউস হয়ে যাচ্ছে 119.5 ডিগ্রি ফ্রম 120 থেকে, 120 থেকে সেটা কমে 119.5 হয়ে যাচ্ছে। তাহলে বন্ড পেয়ারের থেকে তো লোন পেয়ার আর বন্ড পেয়ারের রিপালশনটা বেশি, সেই কারণে শেপটার একটা ডেভিয়েশন হচ্ছে। আমরা পড়ছিলাম না যে কোনো মলিকিউলের শেপটার ডেভিয়েশন হয়, বন্ড অ্যাঙ্গেলেরও অল্টারেশন হয়, তাই তো। এখানে দেখো সেই রিজন গুলো কিন্তু কাজে লেগে গেল। এইভাবে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে আছে। আমি আরেকটা দেখো AB3E, এইভাবে দেখো পড়ে দেখো যে হ্যাড দেয়ার বিন এ বিপি মানে বন্ড পেয়ার ইন প্লেস অফ লোন পেয়ার, যদি ওই বন্ড পেয়ারে লোন পেয়ারের জায়গায় বন্ড পেয়ার থাকতো তাহলে কিন্তু টেট্রাহেড্রাল হতো, বাট কিন্তু দেখো হয়েছে ট্রাইগোনাল পিরামিডাল। শেপটা হয় ট্রাইগোনাল পিরামিডাল ফর দ্য রিজন ওই মলিকিউলটা ডেভিয়েশন হয়ে যাচ্ছে স্ট্রাকচারটার, আর বন্ড অ্যাঙ্গেলটা কিন্তু সেখানে অল্টার্ড হয়ে যাচ্ছে। দেখো এখানে 107 ডিগ্রি হয়ে যাচ্ছে, যেখানে ছিল হচ্ছে NH3 এর ক্ষেত্রে 109.5 ডিগ্রি। এইভাবে আরো আছে AB2E2, এক্ষেত্রে দেখো সেম ভাবে আমাদের টেট্রাহেড্রাল বা অ্যাঙ্গুলার স্ট্রাকচার ছিল, সেখানে বেন্ড হয়ে গেছে, কারণ লোন পেয়ার রিপালশনটা তো বেশি। লোন পেয়ার রিপালশনটা কিন্তু মোর দ্যান লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, সেই হুইচ ইজ মোর দ্যান বন্ড পেয়ার রিপালশন। সেই কারণেই কিন্তু এই টেট্রাহেড্রাল বা অ্যাঙ্গুলার। ঠিক আছে, এরপরে নেক্সট যেটা আছে AB4E। AB4E এর ক্ষেত্রে দেখো দ্য লোন পেয়ার ইজ প্রেজেন্ট অ্যাট অ্যাক্সিয়াল। এ দেখো নাম্বার এ তে যেটা আছে লোন পেয়ার কিন্তু প্রেজেন্ট হচ্ছে অ্যাক্সিয়াল ওয়াইজ আছে, মানে কি অক্ষ বরাবর আছে। তাহলে সো দেয়ার আর 3 লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন অ্যাট 90 ডিগ্রি। কিন্তু বি তে দেখো এটা তো ইকুইটোরিয়াল পজিশনে আছে, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা লোন পেয়ার ইজ ইন অ্যান ইকুইটোরিয়াল। এই যে লোন পেয়ার আছে এসে সালফারে দুটো লোন পেয়ার আছে না, এখানেও লোন পেয়ার ছিল সালফারে, কিন্তু সেটা ছিল অ্যাক্সিয়াল পজিশনে, এটা আছে আমাদের ইকুইটোরিয়াল পজিশনে। তাহলে এখানে দুটো লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, তার মানে বি হচ্ছে মোর স্টেবল দ্যান এ, কারণ হচ্ছে এ তে ছিল তিনটে বন্ড পেয়ার লোন পেয়ার রিপালশন, আর বি তে রয়েছে দুটো লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন। সেই কারণে হচ্ছে যে আমাদের বি হচ্ছে মোর স্টেবল। আবার তোমার লোন পেয়ারটা আছে ইকুইটোরিয়াল পজিশনে, ওটা অ্যাক্সিয়ালে ছিল। এইভাবে যে কোনো ধরো AB4E, এইভাবে তোমার বন্ড পেয়ার কটা লোন পেয়ার কটা দেখে নিলে, তোমাকে তো আর AB4E দিয়ে দিচ্ছে না, বা নাও দিতে পারে, দিতেও পারে, কিন্তু ধরো তোমাকে কোনো মলিকিউলসই দিয়ে দিল, ধরো দিয়ে দিল, তখন তাহলে তুমি বন্ড পেয়ার লোন পেয়ারটা দেখে নিলে, দেখে বুঝে গেলে স্ট্রাকচারটা, সেই ওয়াইজ তুমি রিজনটা লিখতে পারো বা সেটটা লিখতে পারবে। নেক্সট যেটা আছে এগুলোরই বেঙ্গলিটা দেয়া আছে জাস্ট। নেক্সট আরেকটা যেটা আছে AB3E2, নাম্বার অফ বন্ডিং পেয়ার দেখো 3 আর লোন পেয়ার আছে 2। এখানেও দেখো সেম, লোন পেয়ার কিন্তু ইকুইটোরিয়াল। ফার্স্টে দেখে নাও ClF3, এখানে দেখো টি শেপ হয়ে যাচ্ছে, মানে মলিকিউলটার স্ট্রাকচারের ডেভিয়েশন হয়ে এটা কিন্তু টি শেপ হয়ে যাচ্ছে। তাহলে এখানে ইকুইটোরিয়াল পজিশনে আছে, তাহলে অ্যাক্সিয়ালের থেকে কি হবে, স্টেবল হবে। তাহলে এ হচ্ছে এই ABC তিনটের মধ্যে নাম্বার এ তে যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে মোর স্টেবল, যেটা টি শেপের হয়। দেখো এটা হচ্ছে টি শেপ, তুমি এদিক থেকে দেখো টি শেপ। ক্লোরিনের যে লোন পেয়ারস গুলো ইকুইটোরিয়াল পজিশনে আছে, তাহলে লেস লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন এখানে। সেই কারণে হচ্ছে তোমার বলছে যে লোন পেয়ার অ্যাট ইকুইটোরিয়াল পজিশন, সো দেয়ার আর লেস লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন অ্যাজ কম্পেয়ার টু আদার। দ্য লোন পেয়ার আর অ্যাট অ্যাক্সিয়াল পজিশনে তাহলে বেশি আছে ওখানে লোন পেয়ার বন্ড পেয়ারটা, এখানে কম আছে। সো স্ট্রাকচার ইজ দ্য মোর স্টেবল, টি শেপ যেটা।
নেক্সট চলো তাহলে আমাদের ভিএসিপিআর থিওরি কিন্তু টোটালি কমপ্লিট, তোমাদের এইটুকুই ছিল। এটা আমি বলবো যে মানে এমসিকিউ এর জন্য, তো এমসিকিউ এর জন্য এই স্ট্রাকচার গুলো তো খুবই ইম্পর্টেন্ট, মানে তোমাকে মলিকিউলস দিয়ে দেবে, সেখানে তার লোন পেয়ার বা বন্ড পেয়ারটা ডিটারমাইন করে তোমাকে স্ট্রাকচারটা লিখতে পারো। আর ওই স্ট্রাকচার গুলো একটু যে এই যে আগে যেটা বললাম দাঁড়াও দেখিয়ে দিচ্ছি আর একবার। হ্যাঁ, এইখানে যেগুলো বলছিলাম এইটা, বা যেটা লোন পেয়ার ছাড়া কি স্ট্রাকচার হচ্ছে, লোন পেয়ার দিলে কি হচ্ছে, এইগুলো একটুখানি স্ট্রাকচার গুলো মাথায় রাখো। এগুলো মানে যেটা বললাম যে না লিখে করলে কিন্তু মনে থাকবে না কোনোভাবেই। নেক্সট চলে যাচ্ছি আমি আমাদের নেক্সট টপিক, যেটা ভ্যালেন্স বন্ড থিওরি। তাহলে ভ্যালেন্স বন্ড থিওরিতে তোমাদের যেটা বলতে হবে, এটাকে শর্টে কিন্তু ভিবি থিওরিও বলে। ভিবি থিওরি, ধরো কোয়েশ্চেন দিল পুরোটা লেখা নেই, ভ্যালেন্স বন্ড বলে লেখা নেই, ভিবি বলে লেখা আছে, তাহলে বুঝে নিতে হবে সেটা হচ্ছে ভ্যালেন্স বন্ড। তাহলে লুইস অ্যাপ্রোচ হেল্পস ইন রাইটিং দ্য স্ট্রাকচার অফ মলিকিউল। আমাদের লুইস গঠন কিন্তু আমাদের মলিকিউলের স্ট্রাকচার লিখতে কিন্তু হেল্প করে, বাট ইট ফেলস টু এক্সপ্লেন দ্য ফরমেশন অফ কেমিক্যাল বন্ড। এরা কিন্তু কেমিক্যাল বন্ড ফরমেশনের এক্সপ্লেনেশন দিতে ফেল, শুধু এরা মলিকিউলের স্ট্রাকচারটা লিখতে সাহায্য করে। It also does not give any reason for the difference in bond dissociation enthalpies and bond length in molecule, like ধরো H2F2, মানে ধরো H2F2 এই মলিকিউলস গুলোর বন্ড ডিসোসিয়েশন এনথালপি আর বন্ড লেন্থের মধ্যে ডিফারেন্সের কারণটা কি? Although in both the cases single covalent bond is formed, প্রত্যেকটা মানে H2 আর F2 দুটোর ক্ষেত্রেই তো কি হয়, একটা সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড ফরমেশন হয়, is formed by sharing of an electron pair between the respective atom। তার মানে ইলেকট্রন পেয়ার শেয়ারিং এর মাধ্যমে রেসপেক্টিভ অ্যাটম, দুটো রেসপেক্টিভ অ্যাটমের ইলেকট্রন পেয়ার শেয়ারিং এর মাধ্যমেই কিন্তু এখানে, তাহলে H2 আর F2, তাহলে H2 আর F2 তো দুটোর মধ্যেই সিঙ্গেল বন্ড থাকে, অথচ মানে শেয়ারিং অফ অ্যান ইলেকট্রন পেয়ার, দুটোই একটা ইলেকট্রন পেয়ার শেয়ার করছে বিটুইন দ্য রেসপেক্টিভ অ্যাটম, দুটো অ্যাটমের মধ্যে। কারণ হচ্ছে হাইড্রোজেনের দুটো অ্যাটম, হাইড্রোজেন হাইড্রোজেন, তার মধ্যে সিঙ্গেল বন্ড থাকছে। ফ্লুরিনের ক্ষেত্রেও তাই, F2 এর ক্ষেত্রেও তাই। তাহলে H2 আর F2 দুটো সেম হওয়া সত্ত্বেও এদের বন্ড ডিসোসিয়েশন এনথালপি আর বন্ড লেন্থ কেন ডিফারেন্ট, সেটার কোনো রিজন কিন্তু এই লুইস থেকে পাওয়া যায়নি। সেই কারণে এটা কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি থেকে আমরা পাবো। এবার দেখো, ইট অলসো গিভস নো আইডিয়া অ্যাবাউট দ্য শেপস অফ পলিঅ্যাটমিক মলিকিউলস। তাহলে পলিঅ্যাটমিক মলিকিউলের শেপটা কেমন হবে সেটা কিন্তু কোনো আইডিয়া আমরা পাইনি। সিমিলারলি দ্য ভিএসিপিআর থিওরি গিভস দ্য জিওমেট্রি অফ সিম্পল মলিকিউল। এটা কিন্তু সিম্পল মলিকিউলের জিওমেট্রিটা আমরা জানতে পারলাম, তাই তো এক্ষুনি যেটা পড়লাম ভিএসিপিআর থিওরি, সেটার কিন্তু জিওমেট্রিক্যাল শেপ কেমন হবে, কোনটা লিনিয়ার হবে, কোনটা ট্রাইগোনাল বায়োপিরামিডাল হবে, কোনটা বেন্ট হবে বা টি শেপ হবে, সেটা আমরা জানতে পারছি। কিন্তু থিওরিটিক্যালি এটা কিন্তু এক্সপ্লেন করতে পারছে না, থিওরিটিক্যালি কিন্তু এটা এক্সপ্লেন করতে পারছে না, বা এটার লিমিটেড একটা অ্যাপ্লিকেশন রয়েছে, কিছু মানে লিমিটেডই অ্যাপ্লাই করা যেতে পারে, এটা কিন্তু সবকিছুর ক্ষেত্রেই যে অ্যাপ্লিকেবল হবে কিন্তু সেটা নয়। এই জন্য টু ওভারকাম দিস লিমিটেশন দ্য টু ইম্পর্টেন্ট থিওরিজ বেসড অন কোয়ান্টাম মেকানিক্যাল প্রিন্সিপাল, যেটা আমাদের এন দ্বারা ডিনোট করা হয়, স্মল এন দ্বারা ডিনোট করা হয়, আর ইন্ট্রোডিউসড। সেটাই হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি একটা, আর একটা হচ্ছে মলিকিউলার অরবিটাল থিওরি, যেটাকে শর্টে এমও বলে। এক্সামে যদি এমও থিওরি দিয়ে দেয় যেন ঘাবড়ে যেও না, সেখানে কিন্তু মলিকিউলার অরবিটাল থিওরি হিসেবেই বুঝে নেবে, মানে মনে রাখতে হবে এটা, যে ভ্যালেন্স বন্ড হচ্ছে ভিবি, আর মলিকিউলার অরবিটাল যেরকম তোমরা মানে ভিএসিপিআর বলছো সেরকমই ভিবি থিওরি আর এমও থিওরি। তাহলে এই যে প্রবলেমস গুলো আছে এগুলোকে ওভারকাম করতেই কিন্তু এই থিওরিটা ডিসকভার হলো। এই ভ্যালেন্স বন্ড থিওরি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই হিটলার অ্যান্ড লন্ডন 1927 and developed further by পাউলিং অ্যান্ড আদার্স। তাহলে এটা কিন্তু
এই ভ্যালেন্স বন্ড থিওরিটা হিটলার আর লন্ডন কিন্তু প্রথম এটার ইন্ট্রোডাকশন দিয়েছিলেন। এরপরে পাউলিং আর আদার্স যা সায়েন্টিস্টরা আছেন তারাই কিন্তু ডেভেলপ করলেন। A discussion of the valence bond theory is based on the knowledge of atomic orbitals, electronic configuration of elements, যেটা ইউনিট 2 তে তোমরা পড়েছো, স্ট্রাকচার অফ অ্যাটম চ্যাপ্টারে যেটা পড়িয়েছিল। The overlap criteria of atomic orbitals, the hybridization of the atomic orbitals, and the principle of variation and superposition. কি বলছে না, এখানে বলছে যে অ্যাটমিক অরবিটালের যে নলেজটা তোমাদের আছে বা ইলেকট্রনিক কনফিগারেশন বা এলিমেন্টস গুলোর যে ইলেকট্রন বিন্যাস তোমরা পড়েছো, বা অ্যাটমিক অরবিটাল গুলো ওভারল্যাপ করে যাচ্ছে, তাদের হাইব্রিডাইজেশন হচ্ছে, বা কোনো ভ্যারিয়েশন হচ্ছে কোনো প্রিন্সিপালের বা সুপারপজিশন, তো সেগুলো কিন্তু এই ভ্যালেন্স বন্ড থিওরিটাকে বেস করে ডিসকাস করা হয়। rigorous treatment of the VB theory, এ দেখো এখানে যেরকম VB theory বলে দিয়েছে, valence bond theory in terms of these aspects is beyond the scope of this book. Therefore, for the sake of convenience, valence bond theory has been discussed in terms of qualitative and non-mathematical treatment only. এটা আর জানা তোমাদের অতটাও দরকার নেই, জাস্ট এইটুকু মানে হচ্ছে এই সুপারপজিশন অবধি কিন্তু জাস্ট পড়লেই হবে, এর পরেরটা আর জানার দরকার নেই, মানে এক্সামের জন্য আর দরকার নেই। এবার দেখো এক্সাম্পল থ্রু একটা বলছি, ধরো আমাদের হাইড্রোজেন অ্যাটম, হ্যাঁ হাইড্রোজেন অ্যাটম, ধরো কনসিডার টু হাইড্রোজেন অ্যাটম ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি অ্যাপ্রোচিং ইচ আদার হ্যাভিং নিউক্লিয়াই হচ্ছে ক্যাপিটাল এন এ অ্যান্ড এন বি, আর ইলেকট্রন গুলোকে প্রেজেন্ট করছি আমি স্মল ই দিয়ে, ই এর নিচে এ লেখা আছে কারণ দুটো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে দুটো, মানে ই এ অ্যান্ড ই বি। when two atoms are at large distance from each other, যখন তারা দুটো অ্যাটম দুজনে দুজনের থেকে অনেকটা দূরে আছে, there is no interaction, তাদের মধ্যে তো কোনো ইন্টারাকশনই হবে না between them. As these two atom approach each other, যখন তারা পরস্পরের কাছে আসছে, মানে দুটো অ্যাটম যখন হাইড্রোজেন, দুটোই হাইড্রোজেন যখন অ্যাপ্রোচ হচ্ছে ইচ আদার, তখন কি হচ্ছে একটা নিউ অ্যাট্রাকটিভ আর রিপালসিভ ফোর্স তৈরি হচ্ছে এটাকে অপারেট করার জন্য। তখন কিন্তু যখন ওরা দূরে আছে দুটো অ্যাটম, তখন কিন্তু তাদের মধ্যে কোনো অ্যাট্রাকশন নেই বা রিপালশনও নেই, কিন্তু যখন তারা পরস্পরের কাছে আসার চেষ্টা করছে তখন কিন্তু অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্সটা শুরু হয়ে যাচ্ছে। এবার অ্যাট্রাকটিভ ফোর্স অ্যারাইজ করবে কখন, কাদের মধ্যে, নিউক্লিয়াস অফ ওয়ান অ্যাটম অ্যান্ড ইটস ওন ইলেকট্রন, দ্যাট ইজ এন এ এর সাথে ই এ বা এন বি এর সাথে ইবি হতে পারে। তার মানে একটা অ্যাটমের নিউক্লিয়াস আর একটা হচ্ছে তার নিজের ইলেকট্রন, ওন ইলেকট্রন মানে তার নিজের ইলেকট্রনের সাথে মধ্যে আর কি অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে। আর একটা হচ্ছে একটা অ্যাটমের নিউক্লিয়াস আর আরেকটা অ্যাটমের মানে অন্য আরেকটা অ্যাটমের ইলেকট্রনের সাথে, ইলেকট্রনের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, সেটা হচ্ছে ধরো এন এ সাথে ইবি হতে পারে বা এন বি এর সাথে ই এ হতে পারে। একটা অ্যাটমের নিউক্লিয়াস আর একটা অন্য অ্যাটমের ইলেকট্রন, তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কিন্তু অ্যারাইজ করে। আর একটা হচ্ছে একটা অ্যাটমের নিউক্লিয়াস আর তার ওন ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স অ্যারাইজ করে। সিমিলারলি রিপালসিভ ফোর্স কখন অ্যারাইজ করবে, বিটুইন ইলেকট্রনস অফ টু অ্যাটম, লাইক ইলেকট্রন মানে দুটো ইলেকট্রনের মধ্যে করবে আর দুটো নিউক্লিয়ারের মধ্যে করবে, ওটা যেমন একটা নিউক্লিয়াই একটা ইলেকট্রন ছিল অ্যাট্রাকটিভ ফোর্স, কিন্তু রিপালশন কাদের মধ্যে হবে, দুটো ইলেকট্রনের মধ্যে হবে, দুটো অ্যাটমের দুটো ইলেকট্রনের মধ্যে হবে আর দুটো অ্যাটমের দুটো নিউক্লিয়াইয়ের মধ্যে হবে। নেক্সট, attractive forces tend to bring the two atoms close to each other, whereas repulsive force tend to push them apart, মানে attractive force কি করে, ওই দুটো অ্যাটমকে কাছাকাছি আনার চেষ্টা করে আর রিপালসিভ ফোর্স কি করে, দূরে পাঠিয়ে দেয়। নেক্সট হচ্ছে দেখো স্ট্রাকচারটা, এখানে যেটা বলছিলাম যে অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে এইটা, এই একদম উপরের স্ট্রাকচারটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স, আর নিচেরটা দেখো বুঝতেই পারছো যে রিপালসিভ ফোর্স। তাহলে নিউ ফোর্স হচ্ছে দেখো একদম স্ট্রেট লাইন দিয়ে যেটা দেয়া আছে, আর একদম কাটা কাটা যে লাইনটা দেয়া আছে সেটা হচ্ছে ওল্ড ফোর্স,
যেটা আগে ছিল যখন তারা দূরত্বে ছিল। এবারে এই যে হাইড্রোজেনের সাথে ইলেকট্রন বি, দেখো এখানে কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্স অ্যারাইজ করেছে। আবার হাইড্রোজেন বি এর সাথে ইলেকট্রন এ এর সাথেও দেখো, মানে এটা জাস্ট হাইড্রোজেন দিয়ে এক্সাম্পলটা দিয়েছে, এখানেও কিন্তু একটা অ্যাট্রাকটিভ ফোর্স অ্যারাইজ করছে। রিপালসিভ ফোর্স তো ডিফারেন্ট, দুটো ইলেকট্রনের মধ্যে দেখো, দুটো ইলেকট্রনের মধ্যে কোনো কি তোমার অ্যাট্রাকশন হচ্ছে হচ্ছে না, সেখানে কিন্তু রিপালশনই হচ্ছে। দুটো হাইড্রোজেন অ্যাটম, তাদের মধ্যে দুটো হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াস, দুটো হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে তেমনি দুটোই তো পজিটিভ চার্জ, দুটো নেগেটিভ চার্জ তোমরা আগেই জানো যে একটা পজিটিভ একটা নেগেটিভ হলে তবেই তো তাদের মধ্যে অ্যাট্রাকশন হবে, অ্যাট্রাকটিভ ফোর্স তখনই কাজ করবে। দুটোই পজিটিভ হলে কি করে হবে, বা দুটোই নেগেটিভ হলে হবে না। Experimentally, it has been found that the magnitude of a new attractive force is more than the new repulsive force. তাহলে নিউ রিপালসিভ ফোর্সের মানে এটা দেখা গেছে আর কি, এক্সপেরিমেন্টালি পরীক্ষা করে দেখা গেছে যে রিপালসিভ মানে যে নিউ যে অ্যাট্রাকটিভ ফোর্সটা সেটার পরিমাণটা, কোয়ান্টিটিটা সেটা কিন্তু নিউ রিপালসিভ ফোর্সের থেকে বেশি হয়। Ultimately, a state is energy কি বলছে, as a result two atom approach each other, দুটো অ্যাটম কিন্তু কি হচ্ছে না পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে, আর এখানে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করছে, এখানে কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা ডিক্রিজ করছে, কারণ নিউ অ্যাট্রাকটিভ ফোর্স ইজ মোর দ্যান নিউ রিপালসিভ ফোর্স। অ্যাট্রাকটিভ ফোর্সের ভ্যালুটা রিপালসিভ ফোর্সের থেকে বেশি হয়, সেই কারণে এদের কিন্তু মানে দুটো অ্যাটম যেহেতু অ্যাপ্রোচ করছে ইচ আদার, আর পোটেনশিয়াল এনার্জি কিন্তু ডিক্রিজ করছে, সেক্ষেত্রে আলটিমেটলি এ স্টেজ ইজ রিচড where the net force of the attraction balances the force of repulsion। কি বলছে দেখো, এটা ভেরি ইন্টারেস্টিং। এর ফলে কি হচ্ছে দেখো, আলটিমেটলি এমন একটা স্টেজ ক্রিয়েট হচ্ছে, এমন একটা স্টেজে পৌঁছে যাচ্ছে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করতে করতে আর অ্যাটম গুলো কাছে আস্তে আস্তে এমন একটা স্টেজে এরা পৌঁছে যাচ্ছে যেখানে যে অ্যাট্রাকশনের যে টোটাল অ্যাট্রাকশন ভ্যালুটা সাথে টোটাল যে রিপালশন ফোর্সটা সেটা কিন্তু একটা ব্যালেন্সড হয়ে যাচ্ছে, মানে একটা তাদের মধ্যে সমতা ক্রিয়েট হচ্ছে। অ্যান্ড সিস্টেম অ্যাকুয়ার্স মিনিমাম এনার্জি, সেটা কিন্তু সিস্টেমটা মিনিমাম এনার্জি অ্যাকুয়ার করছে। অ্যাট দিস স্টেজ, এই স্টেজে টু হাইড্রোজেন অ্যাটম, আমি বারবার বলছি এই পার্টটা কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন একদম পড়বে, ঠিক আছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। At this stage, two hydrogen মানে ভ্যালেন্স বন্ড থিওরি থেকে ইয়ারলি দেখছিলাম বেশি কোয়েশ্চেন এসছে, বুঝতে পেরেছো? ইয়ারলি ভ্যালেন্স বন্ড থিওরি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, VSEPR এন্ড ভ্যালেন্স বন্ড দুটোই। অ্যান্ড এই মানে কেমিক্যাল বন্ডিং এর এই তিনটে পার্ট বলতে পারো, ভ্যালেন্স বন্ড থিওরি, VSEPR থিওরি আর মলিকিউলার অরবিটাল থিওরি, ভীষণই ইম্পর্টেন্ট। তো দেখো এবারে দুটো হাইড্রোজেন অ্যাটম সেট টু বি বন্ডেড টুগেদার টু ফর্ম এ স্টেবল মলিকিউল। এবার তাহলে হাইড্রোজেন অ্যাটমটা বন্ড ফরমেশনে স্টেবল হয়ে গেল, since energy gets released when the bond is formed। তাহলে বিটুইন টু হাইড্রোজেন অ্যাটম, তাহলে হাইড্রোজেন অ্যাটমের মধ্যে বন্ড তৈরি হওয়ার মাধ্যমে কি হলো, এনার্জি রিলিজ হলো, হাইড্রোজেন মলিকিউল স্টেবল হয়ে গেল দেন দ্যাট অফ আইসোলেটেড। আইসোলেটেড ছিল দুটো, তারা যখন বন্ড ফরমেশনের মাধ্যমে একটা H2 মলিকিউল, দুটো H আর H ছিল, বন্ড ফরমেশনের মাধ্যমে তারা কি হয়ে গেল, মলিকিউল তৈরি হয়ে গেল, H2 অ্যাটম ছিল মলিকিউলস হয়ে গেল। তাহলে মলিকিউলটা স্বাভাবিকভাবেই মোর স্টেবল হবে আইসোলেটেড হাইড্রোজেন অ্যাটমের থেকে। এনার্জি সো রিলিজড, এই যে এনার্জি রিলিজ হচ্ছে এটাকে বন্ড এনথালপি বলে, which is corresponding to minimum in the curve, যেটা পরের কার্ভটা আমরা যেটা দেখবো সেখানেই হয়, দেখতে পাবো। আর দেখো এখানে জাস্ট বলছে কনভার্সলি তুমি যদি দেখতে চাও আর কি, এই মলিকিউলসটা থেকে যখন যদি আমি আইসোলেটেড হাইড্রোজেন অ্যাটম পেতে চাই তাহলে কিন্তু আমাদের 435.8 কিলোজুল অফ এনার্জি দরকার হয়, মানে হাইড্রোজেন মলিকিউলকে ডিসোসিয়েট করার জন্য, হাইড্রোজেন মলিকিউলকে ডিসোসিয়েট করার জন্য।
এখানে দেখো কার্ভটা দিয়ে দিয়েছে। এই যে দূরে ছিল একদম কাছে এসে গেছে, H2 মলিকিউল তৈরি করে দিয়েছে, বন্ড এনার্জি রিলিজড হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো অরবিটাল ওভারল্যাপ কনসেপ্ট। অরবিটাল ওভারল্যাপ কনসেপ্ট কি বলছে দেখো, ইন দ্য ফরমেশন অফ হাইড্রোজেন মলিকিউল there is a minimum energy state when two hydrogen atoms are so near that their atomic orbitals undergo partial interpenetration। বলছে হাইড্রোজেন মলিকিউল যখন ফরমেশন হচ্ছে তখন দুটো হাইড্রোজেন অ্যাটম এতই নিয়ার হয়ে যায়, মানে এতই কাছাকাছি চলে আসে তারা, যে তাদের যে অ্যাটমিক অরবিটালস গুলোর মধ্যে একটা পার্শিয়াল ইন্টারপেনেট্রেশন হয়, একটা পার্শিয়াল ইন্টারপেনেট্রেশন হয়। ঠিক আছে, পার্শিয়াল ইন্টারপেনেট্রেশন হয়। এই পার্শিয়াল মার্জিং অফ অ্যাটমিক অরবিটাল এটাকে বলে ওভারল্যাপিং অফ দ্য অ্যাটমিক অরবিটাল, এটাকে বলে ওভারল্যাপিং অফ দ্য অ্যাটমিক অরবিটালস, যেটা রেজাল্ট হচ্ছে পেয়ারিং অফ ইলেকট্রন। এই ওভারল্যাপ করে বলেই তো পেয়ারিং হয়, ওভারল্যাপ করে বলেই পেয়ারিং হয় এবং তাদের মধ্যে বন্ড ফরমেশন হয়ে মলিকিউল তৈরি হয়। এটাই তো ব্যাপার, সেটাই বলছে অরবিটালস ওভারল্যাপ কনসেপ্ট। কি কনসেপ্টটা কি না, ওই বলছে যে হাইড্রোজেন মলিকিউল ফরমেশনের সময় একটা তোমার দুটো হাইড্রোজেন অ্যাটম এতই কাছে চলে আসে যে তাদের মানে যে অ্যাটমিক অরবিটালস গুলোর কি হয় না পার্শিয়াল ইন্টারপেনেট্রেশন হয়, তাদের মধ্যে একটা অন্তর্ভেদন ঘটে। এই যে পার্শিয়াল একটা, এই যে পার্শিয়াল, দিস পার্শিয়াল মার্জিং অফ অ্যাটমিক অরবিটাল এটাকে বলে ওভারল্যাপিং অফ দ্য অ্যাটমিক অরবিটাল, যার রেজাল্ট হচ্ছে পেয়ারিং অফ ইলেকট্রন। বুঝতে পারলে? The extent of overlap decides the strength of a covalent bond। মানে এই ওভারল্যাপটা যত বেশি হবে তত কিন্তু কোভালেন্ট বন্ডটা স্ট্রেন্দি হবে, তত তার শক্তি কিন্তু বেশি হবে। তাহলে ইন জেনারেল এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এমসিকিউ এর জন্য, যে greater the overlap the stronger is a bond formed between two atoms। তাহলে যত বেশি ওভারল্যাপ হবে তত বন্ড ফরমেশন, দুটো অ্যাটমের মধ্যে বন্ড ফরমেশন স্ট্রঙ্গার হবে। ঠিক আছে, এবার এমসিকিউ এ তাহলে কোয়েশ্চেন চলে এলো দেখো, therefore according to the orbital overlap concept the formation of a covalent bond between two atoms। এই যে আমরা অরবিটাল ওভারল্যাপ কনসেপ্ট থেকে দেখতে পাই যে ফরমেশন অফ এ কোভ্যালেন্ট বন্ড, এই দুটো অ্যাটমের মধ্যে কোভ্যালেন্ট বন্ডের ফরমেশন রেজাল্ট হচ্ছে বাই পেয়ারিং অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য ভ্যালেন্স সেল হ্যাভিং অপোজিট স্পিন। তার মানে ভ্যালেন্স সেলে ইলেকট্রন পেয়ারের প্রেজেন্ট আছে, ভ্যালেন্স সেলে ইলেকট্রনস গুলোর অপোজিট স্পিন মানে বিপরীতমুখী ঘূর্ণন যেটাকে বলে, বিপরীত দিকে ঘুরছে, বিপরীতমুখী ঘূর্ণন দ্বারা অপোজিট স্পিনস দ্বারা ইলেকট্রন পেয়ার গঠনের মাধ্যমে দুটো অ্যাটমের মধ্যে কোভ্যালেন্ট বন্ড কিন্তু ফরমেশন হচ্ছে। তাহলে অরবিটাল ওভারল্যাপ কনসেপ্ট বোঝা গেল, যে ওভারল্যাপ করছে মানে কি ওই পার্শিয়াল মার্জিং হচ্ছে, একটা পার্শিয়াল ইন্টারপেনিট্রেশন হচ্ছে অ্যাটমিক অরবিটালস গুলোর, অ্যাটম গুলো এতই কাছে চলে আসছে, তার সেটাকেই বলছে ওভারল্যাপিং, যার ফলাফল হচ্ছে যে পেয়ারিং অফ ইলেকট্রনস। এবার এই ওভারল্যাপিং যত বাড়বে কোভ্যালেন্ট বন্ডের স্ট্রেংথ বাড়বে, দুটো অ্যাটমের মধ্যে বন্ড ফরমেশন তত স্ট্রঙ্গার হবে। ঠিক আছে, নেক্সট আছে ডিরেকশনাল প্রপার্টিজ অফ বন্ড। অ্যাজ ডিরেকশনাল প্রপার্টিজ বলতে বুঝতেই পারছো দিক নির্দেশক ধর্ম, বন্ডের দিক নির্দেশক ধর্ম হচ্ছে ডিরেকশনাল প্রপার্টিজ অফ বন্ড। As we have already seen the covalent bond is formed by overlapping of atomic orbitals, এটা একটু আগেই বললাম। The molecule of hydrogen is formed due to the overlap of 1s orbitals of two hydrogen atoms। দুটো হাইড্রোজেন অ্যাটমের 1s অরবিটালের ওভারল্যাপ করার ফলে কিন্তু হাইড্রোজেন মলিকিউলটা তৈরি হচ্ছে। In case of polyatomic molecule like CH4, NH3, H2O, geometry of the molecule also important in addition to the bond formation। তাহলে যারা পলিঅ্যাটমিক মলিকিউলস তাদের ক্ষেত্রে কিন্তু এই জিওমেট্রির সাথে সাথে বন্ড ফরমেশনটাও কিন্তু ইম্পর্টেন্ট, বন্ড ফরমেশনও কিন্তু তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট।
ভ্যালেন্স বন্ড থিওরি এক্সপ্লেন করছে শেপ, দ্য ফরমেশন অ্যান্ড ডিরেকশনাল প্রপার্টিজ অফ বন্ড ইন পলিঅ্যাটমিক মলিকিউলস এর। পলিঅ্যাটমিক মলিকিউলের শেপ, ধরো CH4, NH3, H2O এইগুলো, ইন টার্মস অফ ওভারল্যাপ অ্যান্ড হাইব্রিডাইজেশন অফ দ্য অ্যাটমিক মলিকিউল। এই ওভারল্যাপের উপর ডিপেন্ড করে আর হাইব্রিডাইজেশনের উপর ডিপেন্ড করে ভ্যালেন্স বন্ড থিওরি কিন্তু এই পলিঅ্যাটমিক মলিকিউলস গুলোর শেপ, ফরমেশন আর ডিরেকশনাল প্রপার্টি অফ দ্য বন্ডটার আর কি ফরমেশন, ডিরেকশনাল প্রপার্টি এগুলো এক্সপ্লেন করে। নেক্সট আছে ওভারল্যাপিং অফ অ্যাটমিক অরবিটালস। When orbitals of two atoms come close to form bond, যখন দুটো অ্যাটমের অরবিটালস গুলো ক্লোজে আসে, বন্ড ফরমেশনের করে, দে ওভারল্যাপ, সেটা মেবি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। এবার সেটা কিসের উপর ডিপেন্ড করছে? সাইন, ফেজ যেটাকে বলে, ডিরেকশন অফ ওরিয়েন্টেশন অফ অ্যামপ্লিটিউড অফ অরবিটাল ওয়েভ ফাংশন ইন স্পেস। বলছে বন্ড ফরমেশনের সময় দুটো অ্যাটম আর যে অরবিটালস গুলো, দুটো অ্যাটমের অরবিটাল গুলো যখন কাছাকাছি আসে, তখন শূন্যে প্রসারিত কক্ষকের তরঙ্গ দশা, তরঙ্গ অপেক্ষকের যে সাইন, ওয়েভ ফাংশন মানে কি তরঙ্গ অপেক্ষক, তার সাইন বা ডিরেকশনের ওপর ডিপেন্ড করে কিন্তু ওভারল্যাপিংটা পজিটিভ হবে না নেগেটিভ হবে না জিরো হবে, সেটা ডিপেন্ড করছে। ঠিক আছে, এরপর যেটা আছে দেখো, পজিটিভ আর নেগেটিভ সাইন অন বাউন্ডারি সারফেস ডায়াগ্রাম, সো দ্য সাইন অফ অরবিটাল ওয়েভ ফাংশন আর নট রিলেটেড টু চার্জ। এটা কিন্তু ওয়েভ ফাংশনের একটা ফেজ এরা ডিরেক্ট করে, এটা কিন্তু চার্জের সাথে এদের কোনো রিলেশন নেই। অরবিটালস ফর্মিং বন্ড শুড হ্যাভ সেম সাইন অ্যান্ড ওরিয়েন্টেশন ইন স্পেস। যারা বন্ড ফরমেশন করে যে অরবিটালস গুলো, তাদের কিন্তু ফেজ আর তোমার ওরিয়েন্টেশন ইন স্পেস সেম হতে হবে, এটাকে বলে পজিটিভ ওভারল্যাপ। তাহলে কিন্তু পজিটিভ ওভারল্যাপ বলে, ফেজটা আর এদের ওরিয়েন্টেশন ইন স্পেস সেম হলে সেটা হচ্ছে পজিটিভ ওভারল্যাপ। আর যদি সেম না হয়, অপোজিট হয়, আলাদা হয় দুজনের, তাহলে সেটা নেগেটিভ ওভারল্যাপ হবে। এবার ওভারল্যাপের ক্রাইটেরিয়া, as the main factor for the formation of covalent bond applies uniformly to the homonuclear, heteronuclear, diatomic molecule and polyatomic molecule. Diatomic molecule আর polyatomic molecules গুলোর যে হোমোনিউক্লিয়ার, হেটেরোনিউক্লিয়ার এর মধ্যে কোভ্যালেন্ট বন্ড গঠনের সময় তোমার ওভারল্যাপিং এর যে ক্রাইটেরিয়া, সেগুলো কিন্তু ইউনিফর্মলি অ্যাপ্লাইড। তাহলে ডাইঅ্যাটমিক অ্যান্ড পলিঅ্যাটমিক মলিকিউলস এর যে হোমোনিউক্লিয়ার বা হেটেরোনিউক্লিয়ারের মধ্যে কোভ্যালেন্ট বন্ড ফরমেশনের সময় আমাদের ওভারল্যাপিং এর যে ক্রাইটেরিয়াটা, সেটা কিন্তু ইউনিফর্মলি অ্যাপ্লাই হয়। উই নো দ্যাট দ্য শেপ হচ্ছে CH4, NH3, H2O শেপ আমরা জানি, টেট্রাহেড্রাল, এই জন্য বলছিলাম শেপ গুলো কিন্তু তোমরা পারলে খাতায় লিখে মনে রাখার চেষ্টা করো। টেট্রাহেড্রাল, পিরামিডাল অ্যান্ড বেন্ট রেসপেক্টিভলি, চেষ্টা করো না, মনে রাখো। ঠিক আছে, it would be therefore interesting to use BB theory to find out if these geometrical shapes can be explained in terms of orbital overlap. মানে ওভারল্যাপের ওপর, মানে অরবিটালের ওভারল্যাপের ওপর ভিত্তি করে আমি কিন্তু এই জিওমেট্রিক্যাল শেপটাকে এক্সপ্লেন করতে পারি এই ভ্যালেন্স বন্ড থিওরি দ্বারা। ফার্স্টেই দেখো মিথেনের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কার্বনের, আর হচ্ছে যে মানে করে দেখতে হবে এবার আমাদের যে করা যাচ্ছে কিনা, শেপটা ওভারল্যাপিং এর মাধ্যমে ডিটারমাইন করা যাচ্ছে কিনা অরবিটালের ওভারল্যাপিং এর মাধ্যমে। কার্বনের আর যখন এক্সাইটেড স্টেটে হয়ে যায় থাকে, তখন এস এ থেকে 2s2, এই এস থেকে একটা পি অরবিটালে চলে গেল। তাহলে এনার্জি রিকোয়ার্ড ফর দিস এক্সাইটেশন, তোমরা যখন হাইব্রিডাইজেশন করবে তখনই দেখবে এর একটা নরমাল স্টেট, আর যখন এক্সাইটেশন একটা স্টেট আছে, এক্সাইটেড স্টেট আছে, সেখানে কিন্তু এই অরবিটালস থেকে নেক্সট অরবিটালে ইলেকট্রন ট্রান্সফার করে যায়। এটা কিন্তু আমি বোর্ডের ক্লাসে একটা তোমার বোর্ড ওয়ার্ক করে একটা ক্লাস করিয়েছিলাম হাইব্রিডাইজেশনের, sp2 আর sp3, সেখানে কিন্তু এই এক্সাইটেড স্টেটের কথা দেখবে বলা আছে, ক্লাসটা ফলো করতে পারো। হাইব্রিডাইজেশনও তোমাদের পড়ানো হবে এখানেও।
তাও এটা পড়তে পড়তে তোমরা ক্লাসটা ফলো করতে পারো, জাস্ট বললাম। তাহলে এনার্জি কিন্তু এই এক্সাইটেশনে রিকোয়ার্ড হচ্ছে ইজ কম্পেনসেটেড বাই দ্য রিলিজ অফ এনার্জি ডিউ টু ওভারল্যাপ বিটুইন অরবিটালস অফ কার্বন এন্ড দ্য হাইড্রোজেন। কার্বন আর হাইড্রোজেনের অরবিটালের ওভারল্যাপিং এর ফলে যে এনার্জিটা রিলিজ করছে সেটা কিন্তু এক্সাইটেশন স্টেটে গিয়ে সেটা ওই শক্তি থেকেই কিন্তু এই এক্সাইটেড করার জন্য যে এনার্জিটা প্রয়োজন সেটা কিন্তু এইটা থেকেই পাওয়া যায়। কোথা থেকে? এই কার্বন হাইড্রোজেন অরবিটালের ওভারল্যাপের ফলে যে এনার্জিটা রিলিজ হয় সেটাই কিন্তু ওই এক্সাইটেশনে কাজে লাগে, সেই এনার্জিটাই। 4 অ্যাটমিক, এবার কিন্তু দেখো 4 atomic orbitals of carbon, each with an unpaired electron, can overlap with 1s orbital of the 4 hydrogen atom, which are also singly occupied. ফলে কি হয়? 4টে CH বন্ধন গঠিত হয়, তাই তো? 4টে CH বন্ড গঠিত হয়। যেহেতু মানে কার্বনের 4টে অ্যাটমিক অরবিটালস, 4টে হাইড্রোজেন পরমাণুর আমাদের একটা করে হাফ ফিল্ড 1s অরবিটালের সাথে ওভারল্যাপ করে, তাই জন্য 4টে CH বন্ড ফরমেশন হয়। এই দেখো পজিটিভ অর ইন ফেজ ওভারল্যাপ, যেটা আমরা বলছিলাম যে ওভারল্যাপিংটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, সেটা কিন্তু ডিপেন্ড করছে সম্পূর্ণ সেটা ওই ওরিয়েন্টেশন আর শেপের উপর। সেটা শেপটা সেম শেপে, শেপ আর ওরিয়েন্টেশন যদি সেম থাকে তবেই কিন্তু এটা হবে। দেখো এখানে পজিটিভ ক্ষেত্রে দেখো দুটোই যখন পি অরবিটাল, এটা কিন্তু সেকেন্ড যেটা বি তে আছে পি আর এস, তাই জন্য দেখো শেপটা এস এর তো শেপ পড়েছো আর পি এরও শেপ ডাম্বেল আকৃতি পড়েছো, আর এস এর শেপ কি পড়েছো? স্ফেরিক্যাল, তাই তো, গোলাকার শেপ। তাহলে পি এর সাথে এস এর দেখো ডিরেকশন কিন্তু এদের সেম রয়েছে, ডিরেকশন সেম রয়েছে, ফেজটাও দুটোরই পজিটিভ রয়েছে, তাদের মধ্যে কিন্তু ওভারল্যাপ করছে। দেখো প্রত্যেকটার তাই। আর নেগেটিভ কখন হচ্ছে? ফেজ আর ডিরেকশন সেম হলে তবেই সেটা পজিটিভ ওভারল্যাপ। আর নেগেটিভ ওভারল্যাপ কখন হবে? ফেজ মানে ধরো প্লাস মাইনাস আর কি, এটা ফেজ আর ডিরেকশন যদি ডিফারেন্ট হয়, তাহলে এটা দেখো ফেজটা ডিরেকশন সেম হলেও ফেজটা কিন্তু দেখো ডিফারেন্ট, প্লাস মাইনাস আছে, ঠিক আছে? এটা হচ্ছে তাহলে দেখো আমাদের নেগেটিভ ওভারল্যাপিং। আর জিরো কোনটা হবে? জিরো হচ্ছে আউট অফ ফেজ, ডিফারেন্ট ওরিয়েন্টেশন ডিরেকশন, ওরিয়েন্টেশন ডিরেকশনটা দেখো ডিফারেন্ট, দেখেছো ওরিয়েন্টেশন কিন্তু ডিফারেন্ট। ওরিয়েন্টেশন ডিফারেন্ট, এটাও কিন্তু মানে তোমার অ্যাপ্রোচটাও কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? সেই জন্য এদের ওভারল্যাপিং হচ্ছে জিরো, বোঝা গেল? It will, however, be observed that এটা অবজার্ভ করা গেল যে while the 3p orbitals of carbon are at 90 degree to one another, তাহলে 8CH angle for this, তাহলে এটা 90 degree, that is 3CH bond will be oriented at 90 degree to one another. তাহলে 2s orbital of carbon আর 1s orbital of H are spherically symmetrical হয় and overlap করে any direction. Therefore direction of the fourth, তাহলে তো আরো একটা আছে, এখানে তো বললাম কি তিনটে তোমার 3p orbitals of carbon at 90 ডিগ্রিতে থাকে একটার সাথে আর একটা, আর হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি, তাহলে 3 কার্বন হাইড্রোজেন বন্ড কিন্তু ওরিয়েন্ট করছে 90 ডিগ্রিতে টু ওয়ান আনাদার। কিন্তু এখানে তো ডিরেকশন অফ ফোর্থ CH বন্ড ক্যান নট বি অ্যাসার্টেন, এটা কিন্তু বলা যায় না, এদের ডিরেকশন কিন্তু ডিটারমাইন করা যায় না। দিস ডেসক্রিপশন তাহলে ডাজ নট ফিট ইট উইথ টেট্রাহেড্রাল HCH অ্যাঙ্গেল অফ 109.5 ডিগ্রি, তাহলে এর সাথে ফিট করছে না। তার মানে এটা ক্লিয়ার হচ্ছে এখান থেকে যে it follows that simple atomic orbital overlap does not account for the directional characteristic of bonds in CH4. CH4 এর মানে অ্যাটমিক অরবিটালের ওভারল্যাপিং এর দ্বারা আমরা কিন্তু CH4 এর বন্ড, CH4 বন্ডের ডিরেকশন কিন্তু আমরা দিতে পারছি না, ডিরেকশনাল ক্যারেক্টারিস্টিক বলতে পারছি না, ডাজ নট অ্যাকাউন্ট করতে পারছি না। তাহলে আর পলি অ্যাটমিক মলিকিউলস এর ক্ষেত্রে কিন্তু হলো। তাহলে আমরা সেরকমই
NH3 আছে, H2 আছে, এগুলো সবই তো তাহলে 90 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু তাদের বন্ড অ্যাঙ্গেল কত 107 ডিগ্রি বা 104.5 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে যেটা আলাদা সম্পূর্ণ। তাহলে আমরা কিন্তু পলিঅ্যাটমিক মলিকিউলের এখান থেকে মানে অ্যাটমিক অরবিটাল থিওরিতে ওভারল্যাপিং এর দ্বারা আমরা কিন্তু পলিঅ্যাটমিক মলিকিউলের ডিরেকশনাল ক্যারেক্টারিস্টিক্স অ্যাকাউন্ট করতে পারছি না। এবার আছে টাইপস অফ ওভারল্যাপিং এন্ড নেচার অফ কোভ্যালেন্ট বন্ড। তাহলে দেখো দুটো টাইপের মানে আমি কোভ্যালেন্ট বন্ডকে ক্লাসিফাই করতে পারি দুটো টাইপের বন্ড মানে ওভারল্যাপিং এর দ্বারা, একটা সিগমা বন্ড একটা পাই বন্ড। দেখো এই সিগমা বন্ড পাই বন্ড কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের ওই ভিবির মধ্যেই পড়ছে, ভ্যালেন্স বন্ড থিওরির মধ্যেই পড়ছে। তাহলে চলো দেখি সিগমা বন্ড। দিস টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড ইজ ফর্মড বাই এন্ড টু এন্ড, হেড অন বলতে পারো, হেড অন বলছি মানেটা হচ্ছে মুখোমুখি, ঠিক আছে, ওভারল্যাপ অফ বন্ডিং অরবিটালস অ্যালং দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, দিস ইজ কল্ড অ্যাজ হেড অন ওভারল্যাপ অর অ্যাক্সিয়াল ওভারল্যাপ। তার মানে এই টাইপের কোভ্যালেন্ট বন্ড ফরমেশন হবে যেগুলো আমাদের বন্ড ফরমেশনে অলরেডি যুক্ত আছে এরকম অরবিটালস গুলোর যে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর ওভারল্যাপিং এর ফলে, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর ওভারল্যাপিং এর ফলে কিন্তু এই ধরনের কোভ্যালেন্ট বন্ড ফরমেশন হয়, যেটাকে আমি কিন্তু আমাদের হেড অন ওভারল্যাপ বলতে পারি, একদম মুখোমুখি হচ্ছে, তাহলে সেটা সিগমা বন্ড। সিগমা বন্ড কিন্তু মুখোমুখি ফরমেশন হয়। দিস ক্যান বি ফর্মড বাই এনি ওয়ান অফ দ্য ফলোইং টাইপস, মানে ধরো যেটা পরেরটায় আছে এস এস ওভারল্যাপিং হতে পারে, মানে এস অরবিটালের সাথে এস অরবিটালের হতে পারে, এস অরবিটালের সাথে পি অরবিটালের হতে পারে। সেকেন্ডটা দেখো সব কিন্তু ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস মুখোমুখি হচ্ছে, দেখেছো মুখোমুখি হচ্ছে। তারপর পি অরবিটালের সাথে পি অরবিটালের হতে পারে। দেখে নাও স্ট্রাকচার গুলো, এগুলো কিন্তু খুব ইজি মনে রাখা, মানে আমার তো তাই মনে হয়, তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও, ঠিক আছে। দেখেছো তাহলে সিগমা বন্ডটা দেখো কতটা ইজি, এস এস ওভারল্যাপিং হতে পারে, এস পি ওভারল্যাপ করতে পারে, সবটাই কিন্তু হবে ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস ওয়াইজ, মানে হেড অন মানে মুখোমুখি, আর মানে তোমার পি অরবিটালও হতে পারে। নেক্সট আছে দেখো পাই বন্ড। পাই বন্ড, ইন দ্য ফরমেশন অফ পাই বন্ড the atomic orbital overlap করে in such a way that their axis remain parallel, এদের কিন্তু একদম প্যারালাল ওয়াইজ থাকে। দেখে নাও তুমি ছবিটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে, তোমার তোমার ফিগারটা দেখে নাও, পি অরবিটাল সরি পি অরবিটাল দেখো এদের কিন্তু সমান্তরালে হয়েছে, মুখোমুখি হয়নি, মুখোমুখি হলে এরকম হতো, এদের কিন্তু সমান্তরাল হয়েছে, সমান্তরাল হয়েছে, আর মুখোমুখি হলে এরকম হতো, যেটা আমাদের সিগমা বন্ডের ক্ষেত্রে হয়েছে, তাই তো। এন্ড পারপেন্ডিকুলার হয়, প্যারালাল তো হয় অবশ্যই, এবং পারপেন্ডিকুলার মানে লম্বা লম্বি, পাশাপাশি নয়, লম্বা লম্বি হয় আর প্যারালাল হয় ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস ওয়াইজ, ঠিক আছে। Orbitals formed due to side-wise overlapping consist of two saucer-type charged cloud above and below the plane of the participating atom. যে অ্যাটম গুলো পার্টিসিপেট করেছে সেগুলো তোমার নিউক্লিয়াসের যে প্লেনারে থাকে তার অ্যাবভে এন্ড বিলোতে কিন্তু প্লেট বা ডিশের মতন এরা কিন্তু একদম ক্লাউড হয়ে থাকে। দেখো এ দেখো ওভারল্যাপ করে সাইড ওয়াইজ, দেখেছো। সেকেন্ড পিকচারটা দেখে নাও, সেকেন্ড যেটা দেখেছে প্লেট বা ডিশের মতন হয়ে আছে, এইভাবেও কিন্তু হতে পারে পিপি ওভারল্যাপিংটা, ঠিক আছে। পিপি ওভারল্যাপিং কিন্তু পাই বন্ডে এটাও হতে পারে। এবার কি বলছে, স্ট্রেংথ অফ সিগমা এন্ড পাই বন্ড, সিগমা আর পাই বন্ডের স্ট্রেংথ, এটাই মনে হচ্ছে আমাদের আজকে লাস্ট। হ্যাঁ একদম, হাইব্রিডাইজেশন কিন্তু আমি নেক্সট ক্লাসে পড়াবো, আজকে কিন্তু এই স্ট্রেংথ অফ একদম মানে তাহলে বিএসইপিআর থিওরি আর আজকে পড়লাম ভ্যালেন্স বন্ড থিওরি, ঠিক আছে। হাইব্রিডাইজেশন পার্টটা কিন্তু আমি নেক্সট ক্লাসে পড়াবো, আজকে স্ট্রেংথ অফ সিগমা এন্ড পাই বন্ডটা শুনে নাও। যে বেসিক্যালি দ্য স্ট্রেংথ অফ এ বন্ড ডিপেন্ড করছে এক্সটেন্ট অফ ওভারল্যাপিং, আগেই বলেছি ওভারল্যাপ যত বেশি হবে সেই বন্ড ফরমেশন স্ট্রঙ্গার হবে, কোভালেন্ট বন্ডের স্ট্রেংথও তত বেশি হবে। সিগমা বন্ডের ক্ষেত্রে ওভারল্যাপিং অফ অরবিটাল টেকস প্লেস টু এ লার্জার এক্সটেন্ট,
সিগমা বন্ডের ক্ষেত্রে কিন্তু এই অরবিটালস গুলো যেহেতু হেড অন মানে মুখোমুখি থাকে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস ওয়াইজ, সেই কারণে এদের কিন্তু বিস্তারটা অনেকটা হয়, লার্জার এক্সটেন্ট হয়। তার মানে এটা কিন্তু আমাদের পাই বন্ডের থেকে স্ট্রং হয়। ঠিক আছে, পাই বন্ড ওভারল্যাপিং এর থেকে স্ট্রং হয়, কারণ পাই বন্ডের ক্ষেত্রে স্মলার এক্সটেনশনটা স্মল হয়। ফার্দার ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, এটা কিন্তু এমসিকিউ এর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, আজকের জন্য ইম্পর্টেন্ট লাস্ট এমসিকিউ হচ্ছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট in the formation of multiple bond between two atom of a molecule, যদি দুটো অ্যাটমের মলিকিউলস, একটা মলিকিউলের দুটো অ্যাটমের মধ্যে মাল্টিপল বন্ড ফরমেশন হয়, তাহলে কিন্তু পাই বন্ডের সাথে সিগমা বন্ড থাকবে। তাহলে দুটো বন্ড কিন্তু একসাথে থাকবে কখন? যখন একটা মলিকিউলের দুটো অ্যাটমের মধ্যে মাল্টিপল বন্ডস থাকবে। এটা কিন্তু ভালো করে বুঝে নাও বা মনে করে রেখে দাও যে পাই বন্ড আর সিগমা বন্ড তখন কিন্তু অ্যাডিশন, মানে পাশাপাশি সিগমা বন্ডের পাশাপাশি পাই বন্ড ফরমেশন হবে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমাদের টপিক, যে ভিএসইপিআর থিওরি আর ভ্যালেন্স বন্ড থিওরি। তাহলে এটা কিন্তু ভীষণ ভালো করে পড়ো, এবং নেক্সট ক্লাসে যেরকম আজকে তোমাদের হলো যে পার্ট 1 আর পার্ট 2 মানে কেমিক্যাল বন্ডিং এর পার্ট 1 আর পার্ট 2 নিয়ে মক টেস্টটা হলো, সেরকমই পার্ট 1 পার্ট 2 পার্ট 3 আজকে যেটা পড়ালাম পার্ট 3 সেটা নিয়ে নেক্সট দিন মক টেস্টটা হবে। ঠিক আছে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 নিয়ে কিন্তু টোটাল মক টেস্টটা হবে। ঠিক আছে, শুধু যে আজকের পড়ানোটার উপর ভিত্তি করে হবে সেটা নয়। ঠিক আছে, ওকে, তাহলে চলো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমাদের তাহলে দেখা হবে। সবাই খুব ভালো করে মক টেস্ট দিও, অনেকেই 40-তে 40 পাচ্ছ, ভেরি গুড। ভালো করে পড়ো, চ্যাপ্টারটা ভীষণই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, বাই, থ্যাংক ইউ, গুড নাইট।